বাংলাদেশের রাজনীতি আবারও এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শুধু ক্ষমতার পালাবদলের গল্প নয়, এটা এক নতুন কৌশল, নতুন বার্তা আর নীরব এক শক্তির উত্থানের গল্প। আর সেই নীরব শক্তির নাম সংরক্ষিত নারী আসন। দর্শক, এবার আলোচনার কেন্দ্রে একটাই সংখ্যা ১৩। হ্যাঁ, বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝুলিতে আসতে যাচ্ছে ১৩টি সংরক্ষিত নারী আসন। কিন্তু প্রশ্নটা হলো, এই ১৩ জন কারা? তারা কি শুধুই প্রতীকী উপস্থিতি, নাকি সংসদের ভেতরে এক নতুন ধরনের রাজনৈতিক চাপ তৈরি করতে যাচ্ছেন? চলুন একদম শুরু থেকে বিষয়টা খুলি। রাজনীতি আসলে আবেগ দিয়ে চলে না, চলে হিসাব আর বাস্তবতার উপর। আর সেই হিসাব বলছে, এবারের নির্বাচনে জামায়াত এমন এক অবস্থানে পৌঁছেছে যা তাদের অতীত ইতিহাসকে ছাড়িয়ে গেছে। আগে যেখানে তারা হাতে গোনা কয়েকটি নারী আসনে সীমাবদ্ধ ছিল, এবার সেই সংখ্যা দাঁড়াচ্ছে ১৩তে। এটা শুধু সংখ্যা নয়, এটা শক্তির ইঙ্গিত। কারণ সংসদে প্রতিটি কণ্ঠস্বর, বিশেষ করে বিরোধী দলের কণ্ঠস্বর, অনেক সময় পুরো বিতর্কের গতিপথ বদলে দিতে পারে। ভাবুন তো, যখন কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ হবে, যখন মানবাধিকার বা রাষ্ট্রীয় নীতির মতো সংবেদনশীল ইস্যুতে উত্তপ্ত বিতর্ক চলবে, ঠিক তখন এই ১৩ জন নারী এমপি যদি সংগঠিতভাবে কথা বলেন, তাহলে সেটি কেবল সরকারের জন্য অস্বস্তিকর নয়, বরং বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন আসল প্রশ্ন, এই ১৩ জন কে? এখানেই শুরু হচ্ছে আসল নাটক। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, জামায়াত এবার একেবারেই পুরনো পথে হাঁটছে না। তারা শুধু দলীয় অনুগত্য দেখে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং তারা খুঁজছে দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বুদ্ধিবৃত্তিক শক্তি। প্রায় ২৫ জনের একটি শর্টলিস্ট তৈরি করা হয়েছে, যেখান থেকে চূড়ান্ত ১৩ জনকে বেছে নেওয়া হবে। আর এই তালিকায় যারা আছেন, তারা কেবল রাজনীতির কর্মী নন, তাদের অনেকেই ডাক্তার, শিক্ষক, আইনজীবী। কেন এই পরিবর্তন? কারণ সময় বদলেছে। এখন আর শুধু স্লোগান দিয়ে রাজনীতি টিকে থাকে না। সংসদের ভেতরে টিকে থাকতে হলে দরকার যুক্তি, বিশ্লেষণ এবং আইনের গভীর জ্ঞান। জামায়াত সম্ভবত বুঝে গেছে, যদি তারা সত্যিকারের প্রভাব ফেলতে চায়, তাহলে তাদের প্রতিনিধিদের হতে হবে স্মার্ট, স্পষ্টভাষী এবং আন্তর্জাতিক মানের আলোচনায় অংশ নিতে সক্ষম। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, তরুণ প্রজন্ম। শোনা যাচ্ছে এমন একজন তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষিকার নামও রয়েছে, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং নতুন প্রজন্মের চিন্তাভাবনার সাথে গভীরভাবে যুক্ত। এটি নিছক একটি নির্বাচন নয়, এটা একটি বার্তা। জামায়াত হয়তো বোঝাতে চাইছে, তারা শুধু পুরনো ধ্যান ধারণার দল নয়, বরং তারা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে প্রস্তুত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজনীতির সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি শুরু হচ্ছে এখান থেকে। অভিযোগ উঠছে, দলের শীর্ষ নেতাদের স্ত্রীদেরও এই তালিকায় রাখা হচ্ছে। নাম শোনা যাচ্ছে এমন কয়েকজনের, যারা সরাসরি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে পারিবারিকভাবে যুক্ত। এখন প্রশ্ন উঠতেই পারে, এটা কি স্বজনপ্রীতি? সোজা উত্তর দিলে হ্যাঁ, বাইরে থেকে দেখলে সেটাই মনে হয়। কিন্তু রাজনীতির ভেতরের বাস্তবতা একটু ভিন্ন। গত ১ দশকেরও বেশি সময় ধরে যে কঠিন সময় গেছে, যখন দলের অনেক শীর্ষ নেতা কারাগারে বা সংকটে ছিলেন, তখন এই নারীরাই নীরবে সংগঠন ধরে রেখেছিলেন। তারা ছিলেন আড়ালের সংগঠক, সংকটের ম্যানেজার। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কেবল সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নয়, বরং পরীক্ষিত অনুগত এবং নির্ভরযোগ্যতার মূল্যায়নও হতে পারে। আর একটি বাস্তবতাও এখানে কাজ করছে। সংসদে এমন কাউকে পাঠাতে চায় না দল, যিনি চাপের মুখে পড়ে অবস্থান বদলে ফেলবেন। রাজনীতিতে লয়্যালটি অনেক সময় যোগ্যতার চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, জামায়াত খুব হিসাব করে এগোচ্ছে। একদিকে তরুণ ও পেশাজীবী মুখ, অন্যদিকে অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতৃত্ব। এই দুইয়ের মিশ্রণে তারা এমন একটি নারী দল তৈরি করতে চায়, যারা শুধু উপস্থিত থাকবে না, বরং প্রভাব ফেলবে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, সংসদে বিএনপির বিশাল নারী ব্লকের সামনে এই ১৩ জন কি নিজেদের জায়গা করে নিতে পারবেন? তারা কি সত্যিই শক্তিশালী বিরোধী কণ্ঠ হয়ে উঠবেন, নাকি বড় দলের ভিড়ে হারিয়ে যাবেন? তারা কি নারীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে পারবেন, নাকি দলীয় সীমারেখার মধ্যেই আটকে থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনই পাওয়া যাবে না, সময় তার জবাব দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই ১৩ জন নারী। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মনে করেন এই পরিবর্তন সত্যি বাস্তব প্রভাব ফেলবে, নাকি এটি শুধুই একটি কৌশলগত চাল?
আপনার মতামত জানাতে ভুলবেন না।